গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ ৯ম পর্ব। নিরুদার পরনে গাঢ় রঙের সিল্কের লুঙ্গি, গায়ে একটা টেপ গেঞ্জি, হাতে টোব্যাকোর টিন। স্ত্রীর সম্পূর্ণ বিপরীত ভঙ্গিতে একেবারে হইচই করতে করতে ঢোকেন তিনি। আরে আমাদের কি ভাগ্য! শ্রীমতী লেখিকা দেবীর আগমন। তারপর কেমন আছো? বাড়ির সব খবর কি? খুব তো লিখছ টিকছ। অনামিকা বলেন, একে একে জবাব দি কেমন? আছি ভালো, বাড়ির খবর ভালো। লিখছি অবশ্যই, তবে খুব কিনা জানি না। জানো না কি বলছো? শুনতে পাই তুমি নাকি দারুণ পপুলার, মেয়েরা নাকি তোমার লেখার নামে পাগল। অনামিকা হেসে ফেলে বলেন, মেয়েরা তো, মেয়েদের কথা বাদ দাও, ওরা কিসে না পাগল হয়। তা যা বলেছ। নিরুদা হো হো করে হেসে ওঠেন। খুব খাঁটি কথা। শাড়ি দেখলো তো পাগল, গহনা দেখলো তো পাগল, লোকের গাড়ি বাড়ি দেখলো তো পাগল, সিনেমার নামে পাগল, খেলা দেখার নামে পাগল, বাজার করতে পাগল, বাপের বাড়ির নামে পাগল, এমনকি একটা উলের প্যাটার্নের জন্যও পাগল। তাছাড়া রাগে পাগল, সন্দেহ পাগল, অভিমানে পাগল, অহংকারে পাগল, অপরের ওপরে টেক্কা দেবার ব্যাপারে পাগল। মোট কথা নেচার ওদের আধা আধি পাগল করে পাঠিয়েছে, বাকিটা ওরা নিজে নিজেই। মেয়েদের তো তুমি অনেক স্টাডি করেছ নিরুদা। অনামিকা হাসেন। লিখলে তুমিও সাহিত্যে নাম করতে পারতে। লিখলে? নিরুদা উদাত্ত গলায় বলে ওঠেন, দরকার নেই অমন নাম করার। দেশের ছেলেগুলোকে বকিয়ে সমাজকে উচ্ছন্নে দিয়ে জাতির সর্বনাশ করে না আমার পয়সা করা হচ্ছে। এই সিনেমাগুলো হচ্ছে কি থেকে? এর উৎপত্তি ওই তোমার সাহিত্য থেকেই তো। কি ঘটছে তা থেকে? ছেলেগুলো ওই থেকেই অসভ্যতা, অভব্যতা, খুনোখুনি, রাহাজানি শিখছে না? সনৎ কাকা হেসে ফেলে বলে ওঠেন, শুনলি তো, এবার কি জবাব দিবি দে। জবাব কিছু থাকলে তো। জবাব দেবার নেই, স্রেফ কাঠগড়ায় আসামি যখন। আর সিনেমার গল্পকেও যদি সাহিত্য বলে ধরতে হয় তাহলে তো ফাঁসির আসামি। বলে ফেলেই অনামিকা ঈষৎ ভীত হলেন। এর মুখেও সঙ্গে সঙ্গে কাঠের চাষ হবে না তো। কিন্তু ভীতিটা অমূলক। নিরুদা বরং আরও বীরদর্পে বলে ওঠেন, তা সাহিত্য নয় কেন? সাহিত্যিকদের লেখা গল্প টল্পই যখন নেওয়া হচ্ছে। তা বটে। বাবা, স্বীকার না করে উপায় আছে? নিরুদা কাকার সামনেই টোব্যাকোর টিন ঠুকে কুচো তামাক বার করে একটা সিগারেট বানাতে বানাতে বলেন, তা তোমার গল্প টল্পও তো শুনেছি সিনেমা হয়, তাই না? অনামিকা লক্ষ্য করলেন নিরুদা আর তাকে তুই করে কথা বলছেন না, অথচ আগে বলতেন। তুই ছাড়াই বলতেন না বরং। তার মানে এখন সমীহ করছেন, নাকি দীর্ঘদিন দূরে থাকার দূরত্ব? কিন্তু তাই কি হয়? কই, সনৎ কাকা তো তাকে তুমি বলতে বসলেন না। বেদনা অনুভব করলেন অনামিকা। আত্মীয় স্বজন সমীহ করছে, এটা পীড়াদায়ক, অথচ অনেক ক্ষেত্রেই এটা ঘটতে দেখেন। পুরনো সম্পর্কের সহজ ভঙ্গিটি যেন খুঁজে পান না। নেহাত যারা বাড়ির লোক তারাও কি মাঝে মাঝে এমন দূরত্ব দেখায় না? যেন বকুল নামের মেয়েটা অন্য নামের ছদ্মবেশ পরে অন্যরকম হয়ে গেছে। অতএব তারাই বা অন্যরকম হয়ে যাবে না কেন? অথচ এই ছদ্মনামটার সম্পর্কে তাদের অনাগ্রহের শেষ নেই, জানবার ইচ্ছের লেশ নেই। শম্পাবাদে বাড়ির আর সকলে অনামিকা দেবীর বহির্জীবন এবং কর্মকাণ্ড সম্পর্কে শুধু উদাসীনই নয়, যেন বিদ্বিষ্ট। তাদের কথার সুরে, কণ্ঠস্বরের ভঙ্গিতে অনেক সময় মনে হয় অনামিকা বুঝি স্রেফ সংসারকে ফাঁকি দেবার জন্যেই দিব্যি একটি ছুতো আবিষ্কার করে নিয়ে মনের সুখে স্বাধীনতা উপভোগ করছে। যেন বকুলের যেটি প্রাপ্য নয় সেটি ওই কৌশলটি করে লুটে নিচ্ছে বকুল। অনামিকা কি লিখছেন, কত লিখছেন, কোথায় লিখছেন, এ ব্যাপারে কারো মাথা ব্যথা নেই।
অনামিকা যে বিনা পরিশ্রমে শুধু কাগজের উপর কতগুলো আঁকিবুকি টেনে অনেকগুলো টাকা ফাঁকা পেয়ে যান, সেটা নিয়েই কোনো এক জায়গায় ব্যথা। সেই টাকার সুযোগ যারা পাচ্ছে, 16 ছেড়ে 18 আনা তাদেরও না। অনামিকার দাদা বৌদিরা হাত পেতে কোনো খরচা নেন না অনামিকার কাছ থেকে। কিন্তু অনামিকারই বা ওরা ছাড়া আর কে আছে? কোথায় করবেন খরচ? দূর সম্পর্কের দুস্থ আত্মীয়জন, হয়তো কিছুটা করতে হয় সেখানে, কিন্তু তাতে পরিতৃপ্তি কোথায়? কিন্তু ওই রূঢ় রুক্ষ কথাটা থাক, অভিমানের আরও ক্ষেত্র আছে বই কি। অনামিকার সাহিত্যের ব্যাপারে একেবারে বরফ শীতল হলেও বাইরে অনামিকার অসাক্ষাতে যে ওরা অনামিকার নিতান্ত নিকটজন বলে পরিচিত হতে পরম উৎসাহী, সে তথ্য অনামিকার অবিদিত নেই। হয়তো জীবন এই রকমই, এতে আহত হওয়াটাই নির্বুদ্ধিতা। অনামিকা যখন তার পরিচিত বন্ধু সমাজের দিকে তাকিয়ে দেখেন, তখন এই অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। জীবন এই রকমই। মানুষের সম্পর্কে মর্যাদা বোধ নেই, শুধু ভাঙিয়ে খাবার মতো মানুষকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টাটা আছে প্রবল। আজকের দিনের সব থেকে বড় শিল্প বোধ করি মানুষকে ভাঙিয়ে খাওয়ার শিল্প। যদি অনামিকা নামের মানুষটাকে ভাঙিয়ে কিছুটা সুবিধে অর্জন করে নিতে পারা যায়, তবেই সেই অর্জনকারীরা অনামিকার অনুরক্ত ভক্ত বন্ধু। কিন্তু অনামিকা ভালোই জানেন, যে মুহূর্তে তিনি ওই ভাঙিয়ে খাওয়াটা বুঝতে পারছেন, সেটা জানতে দেবেন, সেই মুহূর্তে সকলের সব ভক্তি নিশ্চিহ্ন। আর নিজে যদি তিনি প্রত্যাশার পাত্র হাতে নিয়ে একবার বলে বসেন, আমায় তো অনেক ভাঙালে, এবার আমার জন্যে কিছু ভাঙো না, তাহলেই লজ্জায়, ঘৃণায়, দুঃখে, ধিক্কারে বন্ধুরা সহস্র যোজন দূরে সরে যাবেন। হ্যাঁ, এই পৃথিবী। তুমি যদি বোকা হও, অবোধ হও, আত্মস্বার্থে উদাসীন হও, বন্ধুর গুণগুলি সম্পর্কে চক্ষুষ্মান আর দোষগুলি সম্পর্কে অন্ধ হও, তুমি যে পৃথিবীর সব কিছু ধরে ফেলতে পারছ সেটা ধরতে না দাও, তবেই তোমার বন্ধুজন তোমার প্রতি সহৃদয়, নচেত হৃদয় বর্জিত। এই তো এখনই দেখো, এই নিরুদা নামের বিজ্ঞ, বয়স্ক এবং আপন প্রাক্তন পদমর্যাদা সম্বন্ধে যথেষ্ট অবহিত আত্মীয়টি অনায়াসেই ইনি ছেলে মানুষের মতো ওজনহীন উক্তি করছেন। কিন্তু তার উক্তি যে ছেলে মানুষই, ও কথা একবার উচ্চারণ করুন দেখি অনামিকা দেবী। সঙ্গে সঙ্গে যে উনি ভিন্ন মূর্তি ধারণ করবেন তাতে সন্দেহ নাস্তি, যেমন করলেন ওর স্ত্রী। তিনি হয়তো শিরীষ কুসুম সম অতি সুকুমার, ইনি হয়তো তার থেকে কিছুটা সহনশীল, কিন্তু কলসির মধ্যে গোখরো আছেই। অতএব হাস্যবদনে উপভোগ করো ওর ছেলে মানুষই। অতএব বলে ফেলো, ও বাবা, তোমার ওই বিরাট কর্মচক্রের ঘর ঘর ধ্বনির মাঝখানেও এত খবর পৌঁছেছে তোমার কাছে, অত দূর থেকে? পৌঁছবে না? নিরুদা খুব একটা উচ্চাঙ্গের রসিকতায় হাসি হেসে বলেন, তোমার সুখ্যাতিতে তো কান পাতা দেয়। যাক, তুমি যে ওইসব আধুনিক লেখকদের মতো অশ্লীল অশ্লীল লেখা লেখো না, এতেই আমাদের পক্ষে বাঁচোয়া। অনামিকা মনে মনে হাসলেন। ভদ্রলোক হয়তো তাবৎ জীবনকাল উচ্চ রাজকর্মচারী হিসেবে যথেষ্ট কর্মদক্ষতা দেখিয়ে এসেছেন। হয়তো সূক্ষ্ম দর্শন ক্ষমতায় অধস্তনদের চোখে সর্ষে ফুল এবং ঊর্ধ্বতনদের চোখে নিষ্কৃতির আলো ফুটিয়ে এসেছেন। কিন্তু সংসার ক্ষেত্রে যে আরেকজনের চোখ দিয়ে জগৎ দেখে আসছেন, তাতে সন্দেহ নেই। এই একটা টাইপ, বশংবদ স্বামীর উদাহরণ। যাক, কথাবার্তাগুলো কৌতুককর, তাই হাসি মুখে উত্তর দেন অনামিকা, আমি যে ওইসব মারাত্মক লেখা লিখি না, সে কথা কে বললে তোমায়? আহা, ওটা আবার একটা বলবার মতো কথা নাকি? তুমি ওসব লিখতেই পারবে না। হাজার হোক ভদ্র ঘরের মেয়ে তো, আমাদের ঘরের মেয়ে, রুচি অমন কু হতে যাবে কেন? তা বটে। অনামিকা অমায়িক গলায় সায় দেয়, সে কথা সত্যি। তাছাড়া আমি তো আর আধুনিক নই। বয়সের কথা বলছো? নিরুদা উদাত্ত গলায় বলেন, সেটা আর আজকাল মানছে কে?
যত রাজ্যের বুড়োরাও তো শিং ভেঙে বাছুরের দলে ঢুকছে শুনছি। কি এরা সমাজের শত্রু নয়? হয়তো এরাই কলেজের প্রফেসর, হয়তো সমাজের মাথার মণি, অথচ স্রেফ পয়সার লোভে কদর্য লিখে। কথাটার উপসংহারটা বেশ জুৎসই করবার জন্যই বোধহয় নীরদা একবার দম নিলেন। সেই অবকাশে অনামিকা খুব নিরীহ গলায় প্রশ্ন করলেন, আর কার লেখা তোমার কাছে এত কদর্য লাগে নীরুদা? কার আর? নীরুদার সুপুরি একগালে দেওয়ার সুরে বলেন, কার নয়, একধার থেকে সবাইয়ের। আজকাল কোন লেখকটা সভ্যভব্য লেখা লিখছে? লিখবে কেন? আজকাল তো অসভ্য লেখাতেই পয়সা, তাই না? যে বই অসভ্যতার হয়ে কোর্টে উঠবে সেই বইয়ের তত এডিশন হবে। অনামিকা মৃদু হেসে বলেন, কোর্টে ওঠেনি এমন বইয়েরও অনেক সংস্করণ হয়। হতে পারে, আমি তার খবর টবর রাখি না। ও তাই বুঝি? শুধু এইসব আধুনিক সাহিত্যই পড়ো বুঝি খুব? পড়ি আমি? নীরুদা যেন আকাশ থেকে পড়েন। আমি ছোব এইসব নোংরা অপবিত্র দুর্গন্ধ বই? রাবিশ! মলাট উল্টেও দেখিনি কারো। আমার হাতে আইন থাকলে এইসব লেখকদের এক ধার থেকে জেলে পুরে রাখতুম, বুঝলে? যাবজ্জীবন কারাদণ্ড। ইহজীবনে যাতে আর কলম না ধরতে পারে বাছাধনেরা। উত্তর দেবার অনেক কথা ছিল অবশ্য, তবে সেটা তো অর্থহীন। সেই নিরর্থক চেষ্টায় গেলেন না অনামিকা। শুধু খুব একটা ভীতির ভান দেখিয়ে বললেন, ওরে বাবা, ভাগ্যিস নেই, তাই বেচারীরা খেয়ে পড়ে বেঁচে আছে। যার চোখ দিয়ে জগৎ দেখেন নীরুদা, তার মতো অনুভূতির সূক্ষ্মতা যে অর্জন করে উঠতে পারেনি এই কথা ঠিক। তাই শ্লেষের সুরে বলেন, শুধু খেয়ে পড়ে, বাড়ি গাড়ি করে নয়। অথচ চিরদিনই শুনে এসেছি সরস্বতীর সঙ্গে লক্ষ্মীর বিরোধ। মাইকেল পয়সার অভাবে বই বেচে খেয়েছেন। গোবিন্দ দাস না কে যেন না খেয়ে মরেছেন। গানেও আছে, হায় মা যাহারা তোমার ভক্ত, নিঃস্ব কি গোমা তারাই তত। অথচ এখন? এতক্ষণ কৌতুকের হাসি মুখে মাখিয়ে নিঃশব্দে এই আলাপ আলোচনা শুনে যাচ্ছিলেন সনৎ কাকা। এখন হঠাৎ একটু যোগ দিলেন, বললেন, আহা, হবেই তো। এরা তো আর মা সরস্বতীর ভক্ত নয়, ভক্ত হচ্ছেন দুষ্টু সরস্বতীর। কাজেই লক্ষ্মীর সঙ্গে বিরোধ নেই। কি বলিস বকুল? তাই মনে হচ্ছে। অনামিকা হেসে ফেলে বলেন, কিন্তু যাই বলো নীরুদা, সরকারের অত বড় একটা দায়িত্বের জোয়াল কাঁধে নিয়েও যে তুমি সাহিত্য নিয়ে এত ভেবেছ, চর্চা রেখেছ, এটা আশ্চর্যই। এমনকি এত সব মুখস্থ টুখস্থ রাখা। চর্চা রাখতে দায় পড়েছে। নীরুদা সিগারেটের ধোঁয়া উড়িয়ে অম্লান বদনে বলেন, তোর বৌদি বলে তাই শুনি। ও তো বলে নাটক, নভেল, গল্প টল্প একেবারে নিশ্চিহ্ন হয়ে গেলে যদি দেশের কিছু উন্নতি হয়। জিনিসপত্রগুলো কি? কতগুলো বানানো কথা মাত্র, তাছাড়া আর কিছু। ওদের মেয়ে এদের ছেলের সঙ্গে প্রেম করল, নয়তো এর বউ ওর সঙ্গে পালিয়ে গেল, এই তো ব্যাপার। এই নিয়েই ফেনিয়ে ফিনিয়ে ইনিয়ে বিনিয়ে 700 পাতার বই, 20 টাকা দাম, 10টা এডিশন। একটা ক্লাস 1 অফিসারের থেকে বেশি আয় আজকাল নাম করা লেখকের। রাবিশ! অনামিকার হঠাৎ মনে হয় গাত্রদাহটা বোধহয় ওই আয়টাকে কেন্দ্র করেই, এবং সহসা হাতের কাছে একটা ঘোরতর পাপিকে পেয়ে। চিন্তায় ছেদ পড়ল। সুদৃশ্য একটা ট্রে হাতে ঝাড়ন কাঁধে একটি ভৃত্যের আবির্ভাব ঘটল। বলা বাহুল্য, ট্রেতে অনামিকার জন্য চা এবং টা। নীরুদা একটু নড়ে চড়ে বসলেন, একটু যেন অসহায় অসহায় এবং অপ্রতিভা গলায় বললেন, মেম সাহেব কোথায়? ভৃত্যের গলায় কিন্তু গভীর আত্মস্থতা। ঘরে আছেন, মাথা ধরেছে। মাথা ধরেছে? এই সেরেছে। নীরুদা চঞ্চল হয়ে ওঠেন। ওই একটি ব্যাধি সঙ্গের সাথী বেচারার। সনৎ কাকা উদ্বিগ্ন গলায় বলেন, যা দেখিন, দেখবে তো একবার। না, দেখব আর কি। নীরুদার কণ্ঠস্বর স্খলিত। ও তো আছেই। তারপরে যেন জোর করেই নিজেকে চাঙ্গা করে নিয়ে বললেন, আচ্ছা বকুল,
কাকাকে কেমন দেখছো বলো? ভালোই তো। তা এখন অবশ্য ভালোই তো বলবে। যা অবস্থা হয়েছিল আর যেভাবে এই ভালোর পর্যায়ে রাখা হয়েছে, কথা তো শুনতেই চাইতেন না। আর্গুমেন্টটা কি জানো? এত সাবধানে সাবধানে নিজেকে জিয়ে রেখে আরও কিছুদিন পৃথিবীতে থাকবার দরকারটা কি? বোঝো, শুনেছ এমন কথা? তোমার বইতে আছে এমন ক্যারেক্টার? তাই নেই। অনামিকা ঈষৎ গভীর সুরে বলেন, সাধ্য কি যে এই ক্যারেক্টারকে আঁকি? নিরুদা খোলা গলায় বলেন, অসাধ্য হবে না যদি আমার কাছে দুদিন বসে ডিকটেশন নাও। হুম, তবে হ্যাঁ, একটা জায়গায় স্রেফ জব্দ। এক ঝলক হাসিতে নিরুদার মুখ উদ্ভাসিত হয়ে ওঠে। বৌমাটির কাছে তার ট্যাঁফটি চালাতে পারেন না। বললে বিশ্বাস করবে না বকুল, এখন কাকার আমার রাত দিন মা জননী ছাড়া। হঠাৎ কেমন যেন চাঞ্চল্য বোধ করেন নিরুদা। বোধ করি শিরপীড়াগ্রস্ত সেই বেচারির পীড়ার কথা সহসা হৃদয়ে এসে ধাক্কা মারে। উঠে পড়েন তিনি। কই, তুমি তো কিছুই খেলে না, স্যান্ডউইচটা অন্তত খাও। বলেই শিথিল চরণে চটি টানতে টানতে এগিয়ে যান। সনৎ কাকা কয়েক সেকেন্ড সেই দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বলেন, ছেলেটার জন্য দুঃখ হয়। সে কি কাকা? অনামিকে গালে হাত দেন। নিজে তো উনি সুখের সাগরে ভাসছেন। সেটাই তো আরো দুঃখের। সনৎ কাকার কথাটা কি ধাঁধা, না খুব সোজা, জলের মতো একেবারে? যারা সুখের সাগরে ভাসছে তাদের জন্যেই চিন্তাশীলদের যত দুঃখ। তাদের দুঃখবোধ জাগিয়ে তুলে সেই দুঃখ নিরাকরণের জন্যে মাথা খোঁড়াখুঁড়ি। কিন্তু মনে মনে একটু হাসলেন অনামিকা। কিন্তু যারা জেগে ঘুমোয়, যারা জেনে বুঝে কৃত্রিমতার দেবতাকে পুজো দিয়ে চলে, কেন দেয়? চামড়া উড়ে যাওয়া শুধু রক্তমাংসের চেহারাটা সহ্য করতে পারে না বলে? রূপ, রস, রং, জৌলুসীন পৃথিবীটায় বাস করতে পারবে না বলে? সনৎ কাকার বাড়ি থেকে অনামিকাদের বাড়ির দূরত্ব নেহাত কম নয়। ট্যাক্সিতে সে চিন্তাকে ছেড়ে দিয়ে যেন গভীরে তলিয়ে যান অনামিকা। নিরুদা উঠে যাবার পর আরও কিছুক্ষণ বসেছিলেন সনৎ কাকার কাছে। আরও তো কথা হয়েছে। সনৎ কাকার হাসির সুর মাখা প্রশ্নটা যেন কানের পর্দায় লেগে রয়েছে এখনো। চোখ থেকে মুছে যায় যদি সব রং সব অনুরাগ, টুধিতে কাহার ঋণ, কাটাইতে হবে দিন, ধরণীর অন্ন জলে বসাইয়া ভাগ। সনৎ কাকা কি কবিতা লেখেন? আস্তে আস্তে নিজের ভেতর থেকে আরও এক প্রশ্ন ওঠে। লেখা নিয়ে তো অনেক হাস্যকর কথা হলো, হাসলামও। কিন্তু নিজের জমার খাতায় অঙ্কটা কি? সত্যি কি কিছু লিখেছি? যে লেখা কেবলমাত্র নগদ বিদায় নিয়ে চলে যায় না, কিছু পাওনা রেখে যায়? আমি কি সত্যি সত্যি কারো কথা বলতে পেরেছি? আমি কি সত্যকার জীবনের ছবি আঁকতে পেরেছি? নাকি নিরুদার ভাষায় শুধু কতগুলো কাল্পনিক চরিত্র খাড়া করে গল্প বানিয়েছি? হয়তো অপসৃয়মান সমাজ জীবনের কিছু ছবি রয়ে গেল আমার খাতায়। কিন্তু যে সমাজ জীবন বর্তমানের স্রোতে উত্তাল, মুহূর্তে মুহূর্তে যার রং বদলাচ্ছে, গড়ন বদলাচ্ছে, আমার অভিজ্ঞতায় কি ধরতে পারছি তাদের? না, পারছি না। তার কারণ আজ আর সমাজের একটা গোটা চেহারা নেই। সে খণ্ড খণ্ড, টুকরো টুকরো। সেই টুকরোগুলোর অসমান তীক্ষ্ণ, তাতে যতটা ধার আছে ততটা ভার নেই। আর যেন ওই তীক্ষ্ণতাটা অদূর ভবিষ্যতে ভোঁতা হয়ে যাবার সূচনা বহন করছে। তবু এখন যারা সেটা ধরতে পারছে, তারা সমাজের সেই ধারালো টুকরোগুলো তুলে নিয়ে আরও শান দিচ্ছে। তাহলে কি কলমকে এবার ছুটি দেবেন অনামিকা? বলবেন, তোমার ছুটোছুটি এবার শেষ হোক? হয়তো অনামিকা দেবীর ভক্ত পাঠকের দল সেই অনুপস্থিতিতে হতাশ হবে। কিন্তু নতুন কিছু যদি তাদের দিতে না পারি, কি হবে পুরনো কথাকে নতুন মোড়কে সাজিয়ে? গাড়ি একটা মাক নিল। সামান্য একটু নির্দেশ দিলেন চালককে,
তারপর আবার ভাবলেন, কিন্তু সেই নতুন কথাটা কি? কেবলমাত্র নিষ্ঠুর হাতে সব কিছুর আবরণ উন্মোচন? তাছাড়া আর সবটাই তো পুরনো। জীবন নিয়েই সাহিত্য, চরিত্র নিয়েই কল্পনা। আদ্যিকালেও যা ছিল আজও কি তাই নেই? যেটা অন্যরকম সেটা তো পরিবেশ। সমাজে যখন যে পরিবেশ, তার খাঁজে খাঁজে ওই জীবনটাকে যেমন দেখতে পাওয়া যায়, সেটাই সাহিত্যের উপজীব্য। আজকের পরিবেশ যদি খাপছাড়া, পালছেড়া, হাল ভাঙা হয়, সাহিত্যই বা... না, বাঁদিকে নয়, ডান দিকে, নির্দেশ দিলেন চালককে। তারপর শিথিল ভঙ্গি ত্যাগ করে উঠে বসলেন। এবার ঠিক জায়গায় নামতে হবে। যে মনটাকে ছেড়ে দিচ্ছিলেন তার দিকে তাকালেন। তারপর আস্তে বললেন, কিন্তু পরিবেশ সাহিত্যের উপর জয়ী হবে, না সাহিত্য পরিবেশের উপর? সাহিত্যের ভূমিকা কি পরাজিতের? বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামলেন। একটু চকিত হলেন। দরজার কাছে ছোড়দা দাঁড়িয়ে বর্দার ছেলেও। ওরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে কেন? অনামিকার দেরি দেখে উদ্বিগ্ন হয়ে? সে তো অলীক কল্পনা। অনামিকার গতিবিধি নিয়ে কে মাথা ঘামায়? ব্যস্ত তেমন হলেন না। ভাবলেন নিশ্চয়ই সম্পূর্ণ অন্য কারণ। ধীরে সুস্থে মিটার দেখছিলেন। বর্দার ছেলে এগিয়ে এলো, দ্রুত প্রশ্ন করল, শম্পার সঙ্গে দেখা হয়েছে? শম্পার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে কোনো যোগাযোগ করেছে? ভাইপোর গলায় যেন একটা নিশ্চিত সন্দেহের সুর, যেন যে প্রশ্নটা করছে সেটার উত্তরটা তার অনুকূল হওয়ারই সম্ভাবনা। অনামিকা বিস্ময় বোধ করলেন। বললেন, আমি তো তাকে সকালের পর দেখিনি। কেন, কি হয়েছে? যা হবার তাই হয়েছে। বড় ভাইপো যেন পিসিকে নস্যাৎ করার সুরে বলে ওঠে, কেটে পড়েছেন, সকাল থেকে পাওয়া যাচ্ছে না তাকে। জলের অপর নাম কেন যে জীবন, এ কথা বোধ করি এমন করে উপলব্ধি করতে পারত না পারুল, যদি সে তার এই চন্দননগরের বাড়িটিতে একা এসে বাস না করত। আর যদি না ঘণ্টার পর ঘণ্টা শুধু চুপচাপ গঙ্গার জলের দিকে তাকিয়ে থেকে কাটাত। এক গঙ্গার কত রূপ, কত রং, কত রঙ্গ, কত বৈচিত্র্য। শুধু ঋতুতেই নয়, দিনে রাত্রে, সকাল সন্ধ্যায়, প্রখর রৌদ্রের দুপুরে, ছায়া ছায়া বিকেলে, শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে বদল হচ্ছে তার রঙের, রূপের, ভঙ্গিমার। এই অফুরন্ত বৈচিত্র্যের মধ্যে যেন অফুরন্ত জীবনের স্বাদ। সেকালের তৈরি বাড়ি ছোট হলেও ছোট নয়। একালের ফ্ল্যাট বাড়ির ছোটত্বের সঙ্গে তার ছোটত্বের তুলনাই হয় না। ফেলে ছড়িয়ে অনেকগুলো ঘর বারান্দা, অকারণ অর্থহীন খানিকটা দালান। এই বাড়িতে শুধু একা পারুল তার নিতান্ত সংক্ষিপ্ত জীবনযাত্রার মধ্যে নিমজ্জিত। গলার সাড়া নেই কোথাও, নেই প্রাণের সাড়া। তবু যেন পারুলকে ঘিরে এক অফুরন্ত প্রাণপ্রবাহ। নিঃসঙ্গ পারুল শুধু ওই জলের দিকে তাকিয়েই যেন অফুরন্ত সঙ্গের স্বাদ পায়, যেন অনন্ত প্রাণের স্পর্শ পায়। পরিবর্তন মানেই তো জীবন। যা অনড়, অচল, অপরিবর্তিত, সেখানে জীবনের স্পন্দন কোথায়? অচলায়তনের মধ্যেই মৃত্যুর বাসা। জীবনই প্রতি মুহূর্তে রং বদলায়, তাই নদী প্রবাহ জীবন প্রবাহের প্রতীক। তবু নদীর ওই নিয়ত রূপ বৈচিত্র্যের গভীরে যে একটি স্থির সত্তা আছে, পারুলের প্রকৃতির মধ্যে বুঝি আছে তার একাত্মতা। পাগল হয়ে সেই সত্তার গভীরে নিমগ্ন থেকে ওই রূপ বৈচিত্র্যের মধ্য হতে আহরণ করে বাঁচার খোরাক, বাঁচার প্রেরণা। অথচ পারুলের মতো অবস্থায় অপর কোনো মেয়ে অনায়াসেই ভাবতে পারত, আর কি সুখে বাঁচব। ভাবত, আর বেঁচে লাভ কি? পারুল তা ভাবে না। নিঃসঙ্গ পারুল যেন তার জীবনের পাত্রখানি হাতে নিয়ে চেখে চেখে উপভোগ করে। প্রতিটি দিনই যেন পারুলের কাছে একটি গভীর উপলব্ধির উপাচার হাতে নিয়ে এসে দাঁড়ায়।
পারুল যে কেবলমাত্র সেই দীর্ঘদিন পূর্বে মৃত অমলবাবু নামের ভদ্রলোকটির স্ত্রী নয়, পারুল যে মোহনলাল এবং শোভনলাল নামক দুজন ক্লাস 1 অফিসারের মা নয়, পারুল যে বহু আত্মীয়জনের মধ্যকার একজন নয়, পারুল একটি সত্তার নাম, সেই কথাটাই অনুভব করে পারুল। আর তেমনি এক অনুভবের মুহূর্তে মাকে মনে পড়ে পারুলের। আগে পারুল মাকে বুঝতে পারত না। পারুল তার মার সদা উত্তেজিত স্বভাব প্রকৃতির প্রতি বিদ্বেষ পোষণ করত। পারুল তার মার ওই ডজনখানেক ছেলে মেয়ে বরদাস্ত করতে পারত না। কিন্তু এখন পারুল যেন দর্শকের ভূমিকায় বসে মাকে দেখতে পায়। পারুলের একটা নিঃশ্বাস পড়ে। পারুল ভাবে, মা যদি খুব অল্প বয়সে বিধবা হয়ে যেত তাহলে হয়তো মা বেঁচে যেত। হয়তো বকুলি পারুলকে এই দৃষ্টিটা দিয়েছে। বকুলি তার মার অপরিসীম নিরুপায়তার ইতিহাস লিপিবদ্ধ করেছে কাল্পনিক চরিত্রের মধ্যে দিয়ে। সেই অবরোধের অসহায় যুগে প্রায় সব বাঙালি মেয়ের জীবনই তো বকুল পারুলের মায়ের জীবনের ছায়ার প্রতিফলন। শুধু কেউ ছিল অন্ধ অবোধ, কেউ দৃষ্টিশক্তি আর বোধের যন্ত্রণায় জর্জরিত। পারুল তার মার সেই বোধ জর্জরিত জীবনের জ্বালা দেখেছে। তখন পারুল মার ওই জ্বালাটা নিয়ে মাতামাতি দেখে বিরক্ত হতো। এখন দূর লোক থেকে মমতার দৃষ্টিতে তাকায়। পারুল এক এক সময় যেন মাকে এই গঙ্গার উপরকার বারান্দায় এনে বসায়, তারপর গভীর একটা নিঃশ্বাস উৎসর্গ করে মুক্তির কাঙাল সেই মানুষটার উদ্দেশ্যে। পারুলের বিধাতা পারুলের প্রতি কিঞ্চিত প্রসন্ন বৈকি। তাই পারুলকে দীর্ঘদিন ধরে একটা স্থূল পুরুষচিত্তের ক্লেদাক্ত আসক্তির শিকার হয়ে পড়ে থাকতে হয়নি। যে আসক্তি একটা চটচটে লালার মতো আবিল করে রাখে, যে আসক্তি কোথাও কোনো দিকে মুক্তির জানালা খুলতে দেয় না। কিন্তু এখন নাকি পালা বদল হয়েছে। তা হয়েছে বটে, এখন শিকার শিকারী জায়গা বদল করেছে। পারুলের হঠাৎ হঠাৎ তার ছেলে দুটোর কথা মনে পড়ে যায়। কিন্তু ওরা কি মুক্তির জানালা খুঁজে বেড়ায়? পারুলের ছেলেরা না পরম পরিতোষে সেই একটা আঠা চটচটে আসক্তির লালা গায়ে মেখে পড়ে থেকে নিজেদের খুব সুখী সুখী মনে করে। হয়তো তাই, হয়তো অধিকার বোধের তীব্র তীক্ষ্ণ সচেতন অথচ অভিমানারক্ত সেই এক প্রভুচিত্তের কাছে সমর্পিত প্রাণ হয়ে থাকাই ওদের আনন্দ। প্রভুর ইচ্ছায় নিজের ইচ্ছা বিলীন করার মধ্যেই ওদের জীবনের চরম সার্থকতা। আপন সন্তানকেই কি সম্পূর্ণ পড়া যায়? হয়তো অনেকটা যায়, তবু সবটা নয়। অনেকটা যায় বলেই শোভনের জন্য একটি গভীর বেদনাবোধ আছে। যেন বুঝতে পারে পারুল, শোভনের শান্তিপ্রিয়তাই শোভনকে অনেকটা অসহায় করে রেখেছে। এক এক সময় ভারী অদ্ভুত লাগে পারুলের। মনে হয় পারুল যেন অনেক দড়িদড়ার গেরো কেটে কি একটা ভয়ঙ্করের কবল থেকে হাত কয়েক পালিয়ে এসে নিঃশ্বাস ফেলে বাঁচছে। সেই ভয়ঙ্করটা কি? লোকসমাজ? বোধ হয় তাই। লোকসমাজের মুখ চেয়ে পারুলকে এখন আর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে হয় না। হঠাৎ কখন এক সময় পারুল ওই লোকনিন্দে জিনিসটার মধ্যেকার পরম হাস্যকর দিকটা উপলব্ধি করে ফেলে তেলিহাত ফসকে গেলি হয়ে গেছে। এখন আর পারুলের শ্বশুরকুলের কেউ পারুল সম্পর্কে কোনো প্রত্যাশা রাখে না। বিধবা পারুল, হাত পা ঝাড়া পারুল, আত্মীয় স্বজনের সুখে দুঃখে গিয়ে পড়ে বুক দিয়ে করবে এমন আশা কারুর নেই। পারুল যদি কারুর অসুখ শুনে দেখতে যায় তাহলে সে বিগলিত হয়। পারুল যদি কারুর বিয়ের নেমন্তন্ন পেয়ে গিয়ে দাঁড়ায় সে ধন্য বোধ করে। না গেলেও কেউ কিছু মনে করে না, কারণ এখন সবাই ধরেই নিয়েছে উনি এরকমই। এখন আর পারুলের বেয়ানেরা পারুলের ছেলে বউয়ের প্রতি কর্তব্যহীনতা নিয়ে সমালোচনা মুখর হন না। তারাও ধরে নিয়েছেন উনি তো ওই রকমই। কিন্তু সবাই কি পারে এই মুক্তি আহরণ করতে? পারে না, কারণ বন্ধন তো বাইরে নয়, বন্ধন নিজের মধ্যে।
সেই বন্ধনটি হচ্ছে আমি। সেই আমিটি যেন লোকচক্ষুতে সবসময় ঝকঝকে চকচকে নিখুঁত নির্ভুল থাকে, যেন তাকে কেউ ত্রুটির অপরাধে চিহ্নিত করতে না পারে। এই তো চেষ্টা মানুষের। আমিটিকে সত্যকার পরিশুদ্ধ করে নির্ভুল নিখুঁত হবার চেষ্টা কজনেরই বা থাকে। আমিটিকে পরিপাটি দেখানোর সংখ্যাই অধিক। ওই দেখানোর মোহটুকু ত্যাগ করতে পারলেও বা হয়তো সেই ত্যাগের পথ ধরে পরিশুদ্ধি এলেও আসতে পারে, কিন্তু আমির বন্ধন বড় বন্ধন। পারুলের হয়তো ও বন্ধনটা চিরদিনই কম ছিল, এখন আরও গেছে। কিন্তু এই বন্ধনহীন পারুলের সামনে হঠাৎ একটি বন্ধন রজ্জু এসে আছড়ে পড়ল। তা একরকম আছড়ে পড়াই, কারণ ব্যাপারটা ঘটল বিনা নোটিশে। পারুল আজ সামান্য রান্নার আয়োজন করে নিয়ে সবে স্টোভটা জ্বেলেছে, হঠাৎ বাইরের দরজায় একটা সাইকেল রিকশার শব্দ হল। সঙ্গে সঙ্গে রিকশাওয়ালারই ডাক শোনা গেল, মাইজি, মাইজি। তার মানে আরোহী ওকেই ডাক দেবার কাজটা চাপিয়েছে। কে এলো এমন সময়? কে এলো পারুলের কাছে? আর কেই বা ছেলেরা ছাড়া, যারা কর্মস্থল থেকে কলকাতায় আসা যাওয়ার পথে এক আধবেলার জন্য এসে দেখা দিয়ে যায়, অথবা মাকে দেখে যায়। কিন্তু তারা তো নিজেই আগে উঠে আসে। পিছু পিছু হয়তো রিকশাওয়ালাটা মোট মাল নিয়ে। তবে কি কেউ অসুস্থ হল? তাড়াতাড়ি নিচের তলায় নেমে গেল পারুল, আর নেমে গিয়েই থেমে দাঁড়িয়ে পড়ল। সিঁড়ির জানলা থেকে রিকশায় বসা যে রোগা রোগা মেয়েটাকে হঠাৎ শোভনের বউ বলে ভুল হয়েছিল, সে একটা অপরিচিত মেয়ে। তার পাশে একটি অপরিচিত পুরুষ মূর্তি। কিন্তু মেয়েটা কি একেবারেই অপরিচিত? কোথায় যেন দেখেছেন না? আরে কি আশ্চর্য, মেয়েটা পারুলের পিতৃকুলের না, পারুলের ভাইঝি তো। তবু পারুল প্রশ্ন না করে পারল না, কে? আমি। মেয়েটা নেমে এলো, যেন কষ্টে নিচু হয়ে একটা প্রণামের মতো করে বলে উঠল, আমি হচ্ছে শম্পা, আপনার ভাইয়ের মেয়ে। পিসিকে, মানে ছোট পিসিকে আমি অবশ্য তুমি করেই বলি, কিন্তু আপনার সঙ্গে তো মোটেই চেনা জানা নেই, তাই আপনি করেই বলছি। যদি এখানে কিছুদিন থেকে যাওয়া সম্ভব হয় তো পরে দেখা যাবে। এখন কথা হচ্ছে থেকে যাওয়ার। অদ্ভুত একটা পরিস্থিতিতে পড়ে চট করে আপনার এখানে চলে এলাম। কেন এলাম তা জানি না। আপনাকে তো চিনিও না 7 জন্মে। নেহাত পিসির লেখা খামের ঠিকানাটা ক্রমাগত দেখে দেখে মুখস্থ হয়ে গিয়েছিল, তাই। এখন শুনুন ব্যাপার। আমাকে তুমি তুমিই বলো। পারুল হাসল। আমি চটে যাব না। যাবে না তো? বাঁচলাম বাবা, এতক্ষণে কথা বলাটা সহজ হলো। শোনো, আমি না যাকে বলে একটা অসুবিধায় পড়ে, মানে বিরাট একটা অসুবিধায় পড়ে না ভেবে চিনতে তোমার এখানেই চলে এলাম, বুঝলে? একেবারে যে ভাবিনি তা নয়, ভাবনা চিন্তা করতে গিয়ে তোমার নামটাই মনে এসে গেল। এসেছি অবশ্য উপকারের আশাতেই, তবে উপকার করা না করাটা তোমার ইচ্ছে। ওই যে ছেলেটাকে দেখছো না রিকশায়, ওর নাম সত্যবান দাস। মানে আর কি, বুঝতেই পারছো, ব্রাহ্মণ সন্তান টন্তান নয়। আর মানে হচ্ছে, তোমরা যাকে ভদ্রলোক বলো ঠিক তাও নয়, স্রেফ কুলি মজুর। তা সে যাই হোক, ওকেই বিয়ে করব ঠিক করেছি, তাই ওর সঙ্গে ঘুরছি টুরছি। হঠাৎ আমার শ্রীযুক্ত বাবা, মানে তোমার ছোটদা, কি করে ঘটনাটি টের পেয়ে একেবারে তেলে বেগুনে। সে কি রাগ! ওই হতভাগাটার সঙ্গে মিশলে এ বাড়িতে থাকা চলবে না। তা আমিও তো সেই বাবারই মেয়ে, আমি বা কম যাব কেন? বললাম বেশ ঠিক আছে। ওকে যখন ছাড়তে পারবো না তখন বাড়ি ছাড়লাম, ব্যাস চলে এলাম। এদিকে ওই মহাপ্রভুর মেসের বাসায় এসে দেখি বাবু দিব্যি একখানি 104 জ্বর করে কম্বল গায়ে দিয়ে পড়ে আছেন। বোঝা আমার অবস্থা। মেসের ঘর, আর দুখানা রুমমেট রয়েছে, সেখানে ওই রোগীটিকে নিয়ে করি কি? বাড়ি ছেড়ে চলে এলাম ওর ভরসায়, আর ও কিনে এই দুর্ব্যবহারটি করে বসল। তাহলে উপায়? তখন এই উপায়টি মাথায় এসে গেল। মানে আর কি, বিপদে পড়লেই পিসির কাছে যাওয়াটাই অভ্যেস তো। অথচ পিসি এখন তার মান্যগণ্য দাদার বাড়িতে। তখন মনে পড়ে গেল পিসি তো আরও রয়েছে, তার কাছে গিয়ে পড়া যাক।
অবশ্য সকলেই তো একরকম হয় না। তুমিও যে ছোট পিসির মতোই হবে তার কোনো মানে নেই। না জানা না চেনা এক লক্ষ্মী ছাড়া ভাইজি রাস্তা থেকে এক গা জ্বর শুদ্ধ আরেকটা লক্ষ্মী ছাড়াকে জুটিয়ে এনে তোমার বাড়িতে থাকবো গো বলে আবদার করলে যে তুমি আহ্লাদে গোলে থাকো থাকো করবে এমন কথা নেই। কিন্তু কি করব, একদম উপায় ছিল না গো। যাই হোক, একটা বিছানার ব্যবস্থা করে দাও না বাপু, এই নিচতলারই একটা ঘরে। একে একটু শুতে দেওয়া দরকার। দেখছো তো কীরকম ঘাড় গুঁজে বসে আছে, গড়িয়ে পড়ে গেলেই দফা শেষ। কিছুতেই আসতে চাইছিল না। আমি প্রায় জোর করে। ওর কথার স্রোতে ভেসে যাওয়া পারুল এতক্ষণে সেই স্রোতের মাঝখানে নিজেকে একটু ঢুকিয়ে দেয়। আচ্ছা, তোর সব কাহিনী পরে শুনবো, এখন নিয়ে চলো কে। রিক্সাওয়ালা, তুমি বাপু দাদাবাবুকে একটু ধরো। এতক্ষণে গাড়ির আরোহীও একটু চেষ্টা করে সোজা হয়ে বসে জড়িত গলায় বলে, না না, ধরতে হবে না। না হবে না, ভারী সর্দারি। প্রবলা গার্জেন ওর একটা হাত চেপে ধরে নামতে সাহায্য করে বলে, তারপর রাস্তার মাঝখানে আলুর দম হওয়া আর কি। চলো আস্তে আস্তে। রিক্সাওয়ালা সাবধানে। যত তাড়াতাড়ি সম্ভব নিচতলার বৈঠকখানা নামধারী চির অব্যবহৃত ঘরটায় পড়ে থাকা চৌকিটার ওপর একটা বিছানা পেতে দিয়ে পারুলও ধরতে একটু সাহায্য করে, বলে, এখন নিচতলাতেই দিলাম বিছানাটা। জ্বর না কমলে তো সিঁড়ি ওঠা সম্ভব হবে না। স্বস্তি হয়ে শুলে ডাক্তারের ব্যবস্থা দেখব। ছেলেটা যেন শুয়ে বাঁচে। পারুল একটা খবরের কাগজ নিয়ে বাতাস করতে করতে বলে, ও রিক্সাওয়ালা ভাই, তুমি এক্ষুনি চলে যেও না, আমি একটু তোমার গাড়িটায় যাব। বাজারের কাছে কোথায় একটা ডাক্তারখানা আছে না? ডাক্তার বসেন তো? যাক, বাঁচা গেল বাবা। ধপ করে চৌকিটার একধারে বসে শম্পা। তারপর কাগজখানা তুলে নিয়ে নিজেই বাতাস খেতে খেতে বলে, দেখা যাচ্ছে আমার ঠাকুমা ঠাকুরুনের ছেলেগুলো যে মাটিতে তৈরি, মেয়েগুলো তা দিয়ে নয়। অবশ্যই বড় পিসি মেজ পিসির খবর জানি না, তবে তোমরা দুজন লোক ভালো। এই, তুমি যে তখন বলছিলে তেষ্টা পেয়েছে, জল খাবে? শুধু জল থাক, ডাব আছে ঘরে, দাঁড়া এনে দিই। তারপর ডাক্তার যা বলেন, বলে উঠে যায় পারুল। পারুলের পক্ষে কাজটা অভাবনীয় বই কি। হঠাৎ এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না হলে পারুল কি ভাবতে পারত সে বাজারের মোড় পর্যন্ত গিয়ে ডাক্তার ডেকে আনছে? ভাবতে পারত না। অথচ এখন সেই কাজটাই করে ফেলল সহজ অনায়াসে। মানুষ যে পরিস্থিতির দাস মাত্র, তাতে আর সন্দেহ কি। ওকে ওষুধপত্র খাওয়ানোর পর শম্পা হাঁপিয়ে বসে পড়ে বলে, এতক্ষণ বলতে লজ্জা করছিল, কে জানে তুমি হয়তো ভাববে মেয়েটা কি পিশাচি গো, এই দুঃসময়ে কিনা নিজের খিদে পাওয়ার কথা মনে পড়ল। কিন্তু এখন তো আর থাকতে পারা যাচ্ছে না। ইস, আহারে, পারুল লজ্জার গলায় বলে, ছি ছি, আমি কি রে, এটা তো তোর বলবার কথা নয়। আমারই উচিত ছিল তোকে আগে একটু জল খেতে দেওয়া। উচিত আবার কি? অকস্মাৎ যা একখানা গন্ধমাদন পর্বত এনে চাপিয়ে দিলাম তোমার মাথায়। আমার বাড়িতে কিন্তু ভালো জিনিস কিছু মজুদ থাকে না। শম্পাকে বসিয়ে তার সামনে খান কয়েক বিস্কুট আর কিছুটা হালুয়া ধরে দিয়ে চা ঢালতে ঢালতে পারুল বলে, রসগোল্লা খেতে ইচ্ছে হলে নিজে দোকানে যেতে হবে। আপাতত নয়, তবে ইচ্ছে খুবই হবে। শম্পা আগেই ঢকঢক করে এক গ্লাস জল শেষ করে বলে, ওই ছোঁড়াটা সেরে উঠলেই যাওয়া যাবে। ভীষণ পেটুকোটা, বুঝলে, মিষ্টি খাওয়ার জম একেবারে। আমি একলা খেলে দেখে হিংসে মরে যাবে। তা তোমার হালুয়াও কিছু মন্দ নয়, এখন তো মনে হচ্ছে স্বর্গের সুধা। চাও ঢালছ? গুড। তা তোমার রান্না খাওয়া হয়ে গেছে? পারুল হেসে উঠে বলে, সে কি রে, তুই আসছিস আমি খেয়ে দিয়ে বসে থাকব? তার মানে? শম্পা চোখ কপালে তুলে বলে, তুমি জানতে নাকি আমি আসছি? জানতাম বই কি। পারুল হাসে, জানা যায়। সে কি রে বাবা, জ্যোতিষটতি জানো নাকি? পারুল আবারও মুখ টিপে হেসে বলে, ধরে নে জানি। জানো সত্যি? শম্পা তড়াক করে লাফিয়ে উঠে বলে, তাহলে খাওয়ার পর আমার হাতটা দেখো দেখি একবার। প্রেম, বিবাহ, পারিবারিক সুখ, শিক্ষা দীক্ষা, এসবের কি ফলাফল? পারুল ওর মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে বলে,
সব ফলই ভালো। ওটা তো ফাঁকির কথা, দেখতে হবে। কই, তুমি চা খেলে না? পারুল হেসে ফেলে। আমি এরকম বেলা 12টায় চা খাই না। আরে বাবা, এ করি না, এ খাই না, এসবের কোনো মানে আছে? ইচ্ছে হলেই করবে। তাহলে ধর ইচ্ছে হচ্ছে না, সে আলাদা কথা। তবে না হয় আমাকে আরেক কাপ দাও। আচ্ছা পিসি, ওকে একটু দিলে দোষ আছে? ওকে? ও মানে চা? না না, এত রোদের সময় জ্বরের ওপর এইমাত্র ওষুধ খেয়েছে। তবে থাক, চা বলে মরে যায় কি না, তাই একটু মন কেমন করছে। বলে অন্য মনাভাবে পেয়ালার ধারে চামচটা ঠুকঠুক করে ঠুকতে থাকে শম্পা। ওর নামটা কি যেন বললি? খেয়ে দিয়ে ধাতস্থ হয়ে শম্পা মুখটা মুছতে মুছতে বলে, মানে মা বাপের দেওয়া নাম সত্যবান, তবে আমি জাম্বুবানটান বলি আর কি। পারুল যেন মেয়েটার কথাবার্তায় ক্রমশই অধিকতর আকৃষ্ট হতে থাকে। আশ্চর্য তো, পারুলের সেই ছোড়দার মেয়ে এ। ছোড়দার চাল চলন ধরন ধারণ সবই তো সনাতনী। সেই সনাতনীর আবহাওয়া থেকে এমন একখানি বেহেড মেয়ে গজালো কি করে? বলল, ভালোই করো। তা হঠাৎ জাম্বুবানের গলায় মালা দেবার ইচ্ছে হলো যে? ওই তোমরা বিধিলিপি না কি বলো, তাই আর কি। আমরা যে বিধিলিপিতে বিশ্বাসী এটা তোকে কে বলল? আরে বাবা, ওকে আর বলতে হয়? ও হতেই হয় সবাইকে কোনো না কোনো সময়। এ আমাকেই দেখো না, মানিও না কিছু, আবার ওই হতভাগাটার জন্য পুজো মানত করে বসে আছি। এখন কি করে যে। পারুল হেসে বলে, তার আশ্চর্য কি, পিতৃপিতামহের রক্তধারা যাবে কোথায়? কিন্তু ওই নিধিটিকে জোটালি কোথা থেকে? ওমা, তুমি যে ঠিক পিসির মতো কথা বললে গো। হঠাৎ মনে হলো পিসি বুঝি কথা বলে উঠল। গলার স্বরটাও তোমার পিসি পিসি। যদিও দেখতে তুমি আর অনেক সুন্দরী। তোমাদের বাবা বুড়ো খুব সুপুরুষ ছিল, তাই না? ছিলেন। পারুল ঈষৎ গভীর সুরে বলে, মাও সুন্দর ছিলেন। শম্পাও হঠাৎ গভীর সুরে বলে ওঠে, ভাবলে কিন্তু এক এক সময় ভারী আশ্চর্য লাগে জানো। বাড়িটা সেই একই আছে, সেই ঘর, সেই দালান, জানলা, দরজা, অথচ মানুষগুলো বদলে যাচ্ছে, সংসারের রীতিনীতি বদলে যাচ্ছে। একদল যাচ্ছে, অন্য দল আসছে। পারুল মৃদু হেসে বলে, হ্যাঁ, একদল দেয়ালে মাথা ঠুকছে, আর পরের দল সেই দেয়াল ভাঙছে। শম্পা একটু তাকিয়ে দেখে আবার বলে, তোমাদের দুই বোনে খুব মিল, কথায়, চিন্তায়। কিন্তু বলো তো, তোমার কি মনে হয় যারা ভাঙছে তারা ভুল করছে? পারুল তেমনি মৃদু হেসে বলে, আমি বলার কে? কোনটা ভুল কোনটা ঠিক তার রায় দেবার মালিক শুধু ইতিহাস। শুধু এইটুকুই বলতে পারি, যা হচ্ছে তা অনিবার্য, ইতিহাসের নিয়ম। সেই নিয়ম রক্ষার্থে আমার বাবার নাতনি জাম্বুবানের গলায় মালা দেবে। এখন আড্ডা ভঙ্গ হোক বাবা, যাই দেখি গে পিসি ভাইজিতে কি খেতে পারি। অবশ্য আমার রান্নাঘরে কোনো সমারোহের আশা করো না, নেহাত আলু সিদ্ধ ভাতেরই ব্যবস্থা, বড় জোর খিচুড়ি। ব্যাস ব্যাস, ওতেই চলবে, শম্পা বলে ওঠে। দূর দূর করে খেদিয়ে না দিয়ে বাড়িতে ঠাঁই দিয়েছ, এই ঢের। আবার রাজভোগের বায়না করতে যাব নাকি? আমার বেশি কথা টথা আসে না, তাই। নইলে তোমার উদ্দেশ্যে মহৎ টহৎ বলে একটু প্রশস্তি গিয়ে দিতে পারতাম। খুব বাঁচান যে বেশি কথা টথা আসে না। এখন যা দেখগে, তোর রোগীর কি হচ্ছে, এখনো ঘুমোচ্ছে না ঘুম ভেঙেছে? যাচ্ছি। শম্পা সহসা গভীরভাবে বলে, ভেবে অবাক লাগছে, তোমায় না জেনে চিনে এসে পড়লাম কি করে। জানতিস চিনতিস না কে বললে? জানতাম বলছ? তা হবে, হয়তো জানতাম, তাই সাহস হলো। হঠাৎ ওর জ্বরটরগুলো হয়েই, মানে কিছুদিন আগে একবার খুব শক্ত অসুখ করেছিল, বাঁচে কিনা তা ভালো করে সারতে না সারতেই আবার খাটতে লেগে এইটি হলো। কুলি মজুরের কাজ তো। যাক, নিজের কথাই সাতকাহন করছি, তোমার কথা শুনি। তোমার ছেলে দুজন তো অন্য জায়গায় থাকে, তোমার কাছে কে থাকে?
আমার কাছে? আমি থাকি? বাহ, চমৎকার! বেশ ভালোই আছো মনে হচ্ছে। গঙ্গার উপর বারান্দা বসানো এমন একখানি বাড়ি, শুধু নিজেকে নিয়ে আছো। পারুল মৃদু হেসে বলে, শুধু নিজেকে নিয়ে থাকা তোর কাছে খুব আদর্শ জীবন বুঝি? আমার কাছে? শম্পা হেসে ওঠে, আমি তো ওটা ভাবতেই পারি না। আমার মনে হয় কেউ আমায় ভালোবাসছে না, কেউ আমার জন্য হেদিয়ে মরছে না, কেউ আমার বিহনে পৃথিবী অন্ধকার দেখছে না। এমন জীবন অসহ্য। তবে তোমার কথা আলাদা, বয়স টয়স হয়ে গেছে। আচ্ছা, যাই তাহলে নিচে। পারুল বোধ করি শেষের বিদায় প্রার্থনায় শুনতে পায় না, তাই আসতে বলে, এত কথা তুই শিখলি কোথা থেকে? কি জানি, হয়তো নিজের থেকেই। তবে মা বলে পিসি নাকি আমার 12টা বাজিয়ে দিয়েছে। পিসির দৃষ্টান্তই আমার পরকাল ঝরঝরে করে দিয়েছে। অথচ দেখো, মিল টিল কিছুই নেই। পিসি জীবনভর শুধু বানানো প্রেমের গল্পই লিখল, সত্যি প্রেমের ধার ধারল না কখনো। আর আমি তো সেই 8 বছর বয়স থেকেই প্রেমে পড়ে আসছি। চমৎকার! তা সবগুলোই বোধহয় সত্যি প্রেম? তৎকালীন অবস্থায় তাই মনে হয় বটে, তবে কি যেন ধোপে টেকে না। 2-10 দিন একটু ভালোবাসা ভালোবাসা হলেই ছোড়ারা অমনি ধরে নেয় বিয়ে হবে। দু চক্ষের বিষ। শুধু ভালোবাসাটা বুঝি একটা বেশ মজার জিনিস নয়? পারুল ঈষৎ গম্ভীর গলায় বলে, তা মজার বটে, তবে কথা হচ্ছে এটাকেই বা তাহলে দু চক্ষের বিষ দেখলি না কেন? বিয়ের প্রশ্ন তুলি তো বাপের সঙ্গে ঝগড়া। শম্পা হঠাৎ গম্ভীর গলায় বলে, এক্ষেত্রে ব্যাপার একটু আলাদা। এখানে ওই হতভাগাই বিয়ের বিপক্ষে। কেবলই বলে কি না, সরে পড়ো বাবা, আমার দিকে সরে পড়ো। তোমার বাবা কত দামি টামি পাত্র ধরে এনে বিয়ে দিয়ে দেবে। আমি হতভাগা, চালচুলো নেই, চাকরির স্থিরতা নেই, বউকে কি খাওয়াবো ঠিক নেই, আমার সঙ্গে দোস্তি করতে আসা কেন? আমারও তাই রোগ চেপে গেছে। পারুল ওর দিকে তাকিয়ে বলে, এ বিয়েতে সুখী হতে পারবি? শম্পা অম্লান বদনে বলে, হতে বাধা কি? সুখী হওয়াটাও তো স্রেফ নিজের হাতে। তবে যদি হতভাগা মরে পড়ে যায় সেটা আলাদা কথা। বালাই ষাট, পারুল বলে, তোর মুখে কি কিছুই আটকায় না বাচ্চা? পিসিও তাই বলে। শম্পা চলে যায় হাসতে হাসতে। অভাবনীয় একটা বৃহৎ ভার ঘাড়ে পড়া সত্ত্বেও খুব একটা ভালো লাগা ভাব আসে পারুলের। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা, আজ 9ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমরা নিয়মিত ভিন্ন স্বাদের ছোট গল্প পড়ে শোনাচ্ছি। আপনারা যারা ছোট গল্প ভালোবাসেন তারা আমাদের গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে ঘুরে আসতে পারেন। সেখানের হোম পেজে গেলে আমাদের বিভিন্ন লেখকের বহু ছোট গল্প পাবেন। বিশেষ করে আমি বলতে পারি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাদের প্রায় 100-র বেশি গল্প পড়া হয়ে গেছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চাইলে patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে আপনারা সাপোর্ট করতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।